স্বৈরাচারের জগদ্দল আজ শেষ, নতুন স্বপ্নে হাসছে বাংলাদেশ। সংকট আর সংগ্রামে দৃঢ়বল, অনড় অটল বিশ্বাসে উচ্ছল। আত্মগর্বা উচ্চ কণ্ঠরব, মানেনি কখনো মানবে না পরাভব। বীর বীরত্বে বিস্ময় অনিশেষ, হাজার যুগের মুক্ত বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সূচনা ঘটে, যা পরবর্তীতে জুলাই বিপ্লব নামে পরিচিত হয়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ছাত্র জনতার একটি ব্যাপক গণজাগরণে পরিণত হয়। আন্দোলনের কেন্দ্রে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সোচ্চার হয়। সরকারের দমন নীতি ও গণহত্যার মুখে এই আন্দোলন সরকার পতনের মাধ্যমে শেষ হয় এবং একটি জাতি তার দ্বিতীয় স্বাধীনতার নাম ধারণ করে। শ্রোতা বন্ধুরা, জুলাই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শামুল হক শুরু করছি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই দিনলিপি অনুষ্ঠানের আজকের পর্ব। প্রিয় শ্রোতা, আজ 19 জুলাই 2024 সালে এই দিনে উল্লেখযোগ্য ঘটনাগুলো অনুষ্ঠানের শুরুতেই তুলে ধরছে। 19 জুলাই 2024 ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এই দিনে 17 জন নিহত হয়েছে। শহর জুড়ে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। বাংলাদেশ থেকে ভারতীয় শিক্ষার্থীরা তাদের দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 2024 সালের এই দিনে মহাখালী অঞ্চলে সেতু ভবন, বিআরটিএ ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে 113টি যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ হয়। 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক অবরোধ চলবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা আসে। এই দিনে চট্টগ্রামে নতুন করে 5 মামলায় 20,500 জনকে আসামি করা হয় এবং সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, 2018 সালে প্রথমবারের মতো কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্র সমাজ আন্দোলনে নামলে তা দেশের রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলে। যদি এ সময় সরকারের কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছিল এবং 2024 সালে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে। এ রায়ের পর দেশের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি আবারও নেতৃত্ব দেয় এবং সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে আমরা আন্দোলনে তরুণ প্রজন্মের বিপ্লবী অংশগ্রহণ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি চট্টগ্রামের শিক্ষার্থী এবং আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থী আহনাফ হোসেন। আহনাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও নিশ্চয়ই খুব ভালো। আমরা জুলাই মাসে রয়েছি, একটি বিপ্লবী মাসে। আমরা বিপ্লবের নানা রকমের আয়োজনে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র করেছে, সারা দেশের বিভিন্ন গণমাধ্যম করেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে রয়েছি আমাদের জুলাইয়ের দিনলিপি, রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাইব আহনাফ, এই যে আন্দোলনে অংশগ্রহণ করলেন, আসলে এই অংশগ্রহণ করবার জন্যে, সক্রিয় হবার জন্যে কোন কোন বিষয়গুলো আপনাকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল? এখানে আমি 4টি বিষয়ের কথা বলবো। তার মধ্যে প্রথমটি হলো নির্বাচনী অনিয়ম ও গণতন্ত্র হরণের অভিযোগ, দ্বিতীয়টি হলো ছাত্র সমাজের অসন্তোষ, তৃতীয় বিষয়টি হলো সামাজিক মাধ্যম ও ডিজিটাল নিপীড়ন এবং চতুর্থ বিষয় হলো অর্থনৈতিক সংকট ও দুর্নীতি। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বিগত বছরের নির্বাচনগুলো, প্রথম বিষয় নিয়ে যদি আমি কথা বলি, বিগত বছরের নির্বাচনগুলো, তাছাড়া 2024 নির্বাচনও কিন্তু অনেক পরিমাণে বিতর্কিত। 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও জনসাধারণের মাঝে বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হয়েছিল। ভোটারদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন, নির্বাচনের কমিশনের ভূমিকা ও বিরোধী দলগুলোর অভিযোগ জনগণকে আন্দোলনের দিকে ঠেলে দেয়। দ্বিতীয় বিষয়ের যদি কথা বলতে চাই, ছাত্র সমাজের অসন্তুষ্টি। দেশে বর্তমানে আমরা জানি প্রচুর পরিমাণে চাকরির সংকট চলছে, আমাদের উপার্জনের একটা যে মাধ্যমের সংকট চলছে। এই সংকট চলার ফলেও যখন মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি পায় না কোটার কারণে, আরও বিভিন্ন চাকরির বাজারে বৈষম্যতার কারণে, সেই জিনিসগুলো বর্তমান ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে অসন্তুষ্টি করেছে। প্রথমত হয়তো জানবেন যে জুলাই আন্দোলন কিন্তু সূত্রপাত হয়েছিল কোটা আন্দোলন থেকে। কারণ হাইকোর্ট কোটা যে 2018 সালের যে কোটা বাতিল, সেটা অবৈধ ঘোষণা করেছিল, যার কারণে প্রথমে শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে। কিন্তু ধীরে ধীরে যখন ফ্যাসিস্টের দোসরগণ যখন ছাত্রছাত্রীদের উপর ঝেঁপে পড়ে, এখানে প্রাণহানি হয়, এখানে আহত সংখ্যা বাড়ে, ঠিক তখন কিন্তু জিনিসটা
9 দফা দাবিতে আসে এবং ধীরে ধীরে সেটা 1 দফা দাবিতে পরিণত হয়। বিশেষ করে এই বিষয়গুলো আমাকে প্রভাবিত করেছিল যে সক্রিয় হবার। সেই কিভাবে এই যে জুলাই আন্দোলনটা এত দীর্ঘ পথ, এই যে একটা সংগ্রাম, এটি এগিয়ে নেয়ার জন্য আসলে কোন কোন বিষয়গুলো কাজ করেছিল? প্রথমত আমাদের যে মানসিক একটা শক্তি, আমরা তরুণরা হলাম বা যুবকরা হলাম একটা শিশু এবং বৃদ্ধের মাঝখানে আমরা একটা সেতুবন্ধ হিসাবে বা একটা সেতু হিসাবে কাজ করছি। আমরা যখন দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সাথে একটা বৈষম্য হচ্ছে এবং যেটা আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম তাদের সাথে ধারাবাহিকভাবে বৈষম্যটা হয়ে আসবে এবং আপনি দেখবেন প্রতি বছর অনেক অসংখ্য শিক্ষার্থী হতাশাগ্রস্ততায় ভুগে, কারণ তারা চাকরি পাচ্ছে না। তারা চাকরি পেলেও তাদের যথাযোগ্য যে সম্মানীটাকু তারা পাচ্ছে না, যার কারণে তারা হয়তো অচিরে ঝরে পড়ছে আর না হয় খামখেয়ালের দিকে তারা ঝুঁকে পড়ছে। ঠিক এই বিষয়গুলো চিন্তা করে, কারণ আমি একজন শিক্ষার্থী, ভবিষ্যতে আমি যখন পড়াশোনা করছি এখন ইঞ্জিনিয়ারিং, আমার যখন ইঞ্জিনিয়ারিং শেষ হবে আমারও তো একটা আশা আছে, আমি একটা সরকারি চাকরি করব বা বাংলাদেশের যে কোনো সরকারি একটা চাকরি করব, বাংলাদেশকে প্রভাবশালী করতে বা সমৃদ্ধ করতে আমি বাংলাদেশকে সাহায্য করতে যাচ্ছি, নিজেকে একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে যাচ্ছি। কিন্তু যখন দেখছি সেটা বাধার মুখে কিংবা হুমকির মুখে, ভিতর থেকে জিনিসটা জেগে উঠে আর কি অংশগ্রহণ করার ব্যাপারটা। এই যে দীর্ঘ একটি আন্দোলনের ভেতরে যে অনেকগুলো স্মৃতিকে তাড়া করে কোনো স্মৃতি যদি আছে যা আপনার এখনো মনে পড়ে বা আপনি এখনো শিহরিত হয়ে ওঠেন বা দীর্ঘদিন পর্যন্ত আমৃত্যু আপনি যে স্মৃতিটা আপনি বয়ে বেড়াবেন, এমন কোনো ঘটনা যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি বলেন। জুলাইয়ের 16 তারিখের কথা বলছি, 2024-এর। আমাদের কলেজে একটা পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে আমরা গিয়েছিলাম মুরাদপুরে। পরীক্ষা শেষ হয়ে যখন 3:45টার দিকে আমরা বের হলাম, তখন দেখলাম একদিক থেকে হঠাৎ করে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে বা কাঁদুনে গ্যাস ছোড়া হচ্ছে, প্লাস অনেক কিছু বিস্ফোরিত হচ্ছে। জানি না ঠিক নির্দিষ্ট করে কী বিস্ফোরিত হচ্ছিল। আমরা খুবই আতঙ্কিত হয়েছিলাম এবং দৌড়াচ্ছিলাম যেন আমরা এখান থেকে সরে যেতে পারি। প্রথম জুলাই 16 তারিখ পরীক্ষা দিতে এসেছিলাম, জাস্ট মনে একটা আশা ছিল ঘরে যেন নিরাপদভাবে ফিরে যেতে পারি। কিন্তু তখন দেখলাম এক একজন পড়ে যাচ্ছে বা এক একজন আহত, কারো রক্ত বের হচ্ছে, আরও অনেকে দেখলাম অনেক কঠিনভাবে আহত। জিনিসগুলো খুবই আমার আঘাত এনেছিল, যার কারণে আমি আরও বেশি সক্রিয় হয়ে ওঠার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেখেছিলাম ধীরে ধীরে আন্দোলনে সাধারণ যে জনগণ, যারা ধরেন রিক্সা চালক একজন বা একজন বাস ড্রাইভার, তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছিল। যেমন আমরা বিপদে পড়েছি, দেখা যাচ্ছে তারা বাস চালক বলছে বাসে উঠেন ভাই, বাসে উঠেন, আমরা আপনাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। জিনিসগুলো আমার খুবই স্মৃতিবিজড়িত আমার জন্যে, এবং এই জিনিসগুলো আমি কখনো সারা জীবনে কখনোই ভুলতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে আহনাফ, চমৎকার কিছু কথা শুনছি। এই যে এখন যে বাংলাদেশে বর্তমানে আমরা যে বাংলাদেশটা পেয়েছি, এর যে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার যদি কোনো মতামত যদি থেকে থাকে, কিভাবে উপভোগ করছেন? নতুন বাংলাদেশ, অনেক কিছু নতুনভাবে আমরা দেখতে পারছি ঠিকই, কিন্তু এখনও আমরা শিক্ষার্থীরা যা চায় একটা দেশ প্রভাবশালী হতে বা সমৃদ্ধি করতে যেসব বিষয়গুলো মুখ্য বিষয় দরকার, সব কিছু এখন আমরা পেয়ে উঠিনি। অনেক কিছুর ঘাটতি রয়েছে এবং আমি এটাই আশাবাদী যে খুব দ্রুতই আমরা আমাদের আশানুরূপ বাংলাদেশকে দেখতে পাবো। এবং এই যে নতুন বাংলাদেশের কথা বলছেন বা কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলছেন, এই কাঙ্ক্ষিত বাংলাদেশে আমাদের যে তরুণরা রয়েছে, এই বিনির্মাণ এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের ভূমিকাটা কি হতে পারে? তরুণদের ভূমিকা হলো অপরিসীম। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে তরুণরা হলো একজন শিশু এবং একটা বৃদ্ধের মাঝে সেতু। আমরা যদি সমৃদ্ধ না করতে পারি, আমরা যদি নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে না পারি, আসলে একটা দেশ সমৃদ্ধশালী হতে পারে না। তাই আমাদেরকে যথাসম্ভব চেষ্টা করতে হবে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে, নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে এই দেশকে নতুনভাবে বিনির্মাণে নিজেদের সর্বোচ্চ অংশগ্রহণ করবার নিশ্চিত করতে হবে। আপনাকে আহনাফ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মূল্যবান কথাগুলো নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানকে এবং জুলাইয়ের এই যে আমাদের যে শ্রদ্ধা নিবেদনের যে প্রক্রিয়াটা, সেটিকে সমৃদ্ধ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, জুলাই বিপ্লব 2024 বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের ন্যায্য অধিকারে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই গণ অভ্যুত্থান প্রমাণ করে জনগণের সম্মিলিত শক্তির কাছে কোনো স্বৈরাচারী শাসন টিকে থাকতে পারে। এই বিপ্লবের মাধ্যমে জাতি একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা করবে, এই আশার কথা বলে এবং জুলাই গণ আন্দোলনের বিষয়ে একটি গান শুনবার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি রক্তাক্ত জুলাই দিনলিপি অনুষ্ঠানের আজকের পর্ব। ভালো থাকবেন সবাই।
পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। পীড়িত সমাজের যত হাহাকার, দুর্নীতি ও বিচার রবে না তো আর। পীড়িত সমাজের যত হাহাকার, দুর্নীতি ও বিচার রবে না তো আর। শোনো ওই দিকে দিকে উঠেছে সে রব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। দিনে দিনে জমা হলো যত জঞ্জাল, সরিয়ে মাঝির চলা উড়িয়ে সে পাল। দিনে দিনে জমা হলো যত জঞ্জাল, সরিয়ে মাঝির চলা উড়িয়ে সে পাল। সেখানে জীবনের মতো কলরব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। নতুনরা যুগে যুগে প্রাণ ফুরান, ঐক্যের সুতো হাতে দিতে পারে টান। নতুনরা যুগে যুগে প্রাণ ফুরান, ঐক্যের সুতো হাতে দিতে পারে টান। ওই দেখো তরুণের শপথ উৎসব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেলো।